সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। সাথে আছে আমি ডাক্তার তানিয়া আলম। বাংলাদেশে প্রায় 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। আর কিডনি যখন বিকল হয়ে যায় তখন শেষ উপায় থাকে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। তাই আমাদের আজকের বিষয় কিডনি রোগ ও ডায়ালাইসিস। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার এম মুহিবুর রহমান, বিভাগীয় প্রধান নেফ্রোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে কিডনি রোগ ও ডায়ালিসিস। তো স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, কিডনি রোগ সম্পর্কে তো আমরা জানি, তো ডায়ালিসিস এটা সম্পর্কে আমরা যেমন ডক্টররা জানি, কিন্তু সাধারণ মানুষদের মধ্যে একটা অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। তো ডায়ালিসিস সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন আমাদের, ডায়ালিসিসটা আসলে কি? যখন কিডনির কার্যকারিতা অনেকটাই কমে যায়, এতটাই কমে যায় যে তখন তাকে আর সাধারণ ওষুধপত্র দিয়ে ভালো রাখা যায় না, এবং কিডনি কার্যকারিতা কমে যাওয়ার ফলে শরীরে অনেক ধরনের বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ জমে যাচ্ছে, যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর তাদের ক্ষতিকর প্রভাব ফেলছে। তখন আমরা কৃত্রিম উপায়ে শরীর থেকে এই দূষিত এবং বর্জ্য পদার্থগুলো বের করার ব্যবস্থা করে থাকি, যাকে আমরা সংক্ষেপে বলি ডায়ালাইসিস। এটি প্রধানত দু ধরনের আছে। একটাকে আমরা বলি হিমোডায়ালাইসিস, যেখানে আমরা শরীর থেকে রক্ত নিয়ে একটি মেশিনের মাধ্যমে রক্তটাকে পরিশোধিত করে আবার শরীরে ফেরত পাঠিয়ে দিই, এটাকে আমরা বলি হিমোডায়ালাইসিস। আর আরেকটি হচ্ছে আমরা আমাদের পেটের ভেতরে পানি ঢুকিয়ে সেখান থেকে দূষিত বা বর্জ্য পদার্থ আবার সেই পানির সঙ্গে বের করে দিয়ে ডায়ালাইসিস করে থাকি, এটাকে আমরা বলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা হচ্ছে প্রথমত দু ধরনের ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস আমাদের যে আমরা যদি কিডনি রোগকে প্রধান দুভাগে ভাগ করি, একটা হচ্ছে হঠাৎ করে বা আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি। সেই ক্ষেত্রে আমরা ডায়ালিসিস করে থাকি যখন কিডনির কার্যকারিতা এতটাই কমে যায় যে রোগী খুবই অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে সুস্থ করা যাচ্ছে না সাধারণ ওষুধপত্র দিয়ে, তখন আমরা ডায়ালিসিস করে থাকি। আর আরেকটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাওয়া, সেখানে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমতে কমতে রোগী এমন একটা পর্যায়ে চলে আসেন যখন কিডনি কার্যক্ষমতা শতকরা 10 ভাগেরও বেশি কমে যায়। সেই সব ক্ষেত্রে আমাদের রোগীকে সুস্থ রাখার জন্য আমাদেরকে ডায়ালাইসিস আমরা করে থাকি, অথবা আরেকটি পদ্ধতি হচ্ছে কিডনি সংযোজন করা, ক্রনিক কিডনি ডিজিজ। জি স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের দেশে এখন কিডনি ডায়ালিসিসের সুবিধাটা কেমন? আমাদের দেশে এখনো কিডনি ডায়ালিসিসের সুবিধা অপর্যাপ্ত। প্রায় দেশে 100টা সেন্টারে, আমাদের বিভিন্ন ঢাকা শহর এবং বিভিন্ন 100টা সেন্টারে ডায়ালিসিস হয়। সকল সরকারি মেডিকেল কলেজে হয়, জাতীয় কিডনি ইনস্টিটিউট হয়। এখানে ঢাকা শহরের প্রাইভেটের সবচেয়ে বড় হলো মিরপুরস্থ ডক্টর হারুনের কিডনি ফাউন্ডেশন হসপিটাল। এটি বড়। আর্মিরও আছে, আর আর্মির নিজেদেরও সুবিধা আছে। অবশ্য আর্মির ওই সুবিধা সাধারণ জনসাধারণের পেতে পারে না, তারা কেবল তাদের লোকজনের জন্য। আমাদের পুলিশ বিভাগের নিজস্ব কোনো কিডনির ব্যবস্থা, কিডনি সঞ্চালনের ব্যবস্থা নেই, ডায়ালিসিসের ব্যবস্থা নেই। তবে যেটা প্রফেসর মুহিবুর রহমান বলেছেন, কিডনি রোগের সবচেয়ে দুটাই পদ্ধতি ডায়ালিসিস, তবে আরেকটা সবচেয়ে সুলভ পদ্ধতি হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। দুর্ভাগ্যবশত আমাদের দেশের আইনের সংকীর্ণতার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার লোক বিদেশে যেয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করি। আমি স্যার এটা বিষয়ে আসছি। মানে আমরা রিসেন্টলি শুনেছি আমরা যে কিডনি ডায়ালিসিসের একটা গণস্বাস্থ্য মানে সুবিধা, আমরা গণস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি মহিবুর বলছে এটা ভেরি এক্সপেন্সিভ। ডায়ালিসিস আজীবন করতে হয়, তাহলে আপনি একদম সবল সুস্থ থাকবেন চিকিৎসা করাতে পারলে। এটা 3বার করে কমপক্ষে 3বার করলে মানে অ্যাকচুয়ালি খরচটা কি রকম হয়। এই জন্য এটা বলে যে এটা একটা প্রবাদ আছে, খোদা বলছেন তোমাকে এমন একটা রোগ দেই যেটা তোমার আয়ু কমবে না, তুমি যদি সামাল দিতে পারো
টাকা খরচ হয়। যখন হার্ট অ্যাটাক হলে আপনার যে কোনো সময় খোদা আপনার পাম্পটা বন্ধ করে দিতে পারে, ক্যান্সার হলে কিছুটা এই কমবে, কিন্তু কিডনির বেলাতে না, কিন্তু এটা ভয়ানক। মিনিমাম যেটা মহিবুর ঠিক বলছেন 3 বার নেওয়া দরকার হয়, এটা ভীষণ এক্সপেন্সিভ। তাই এইটার প্রেক্ষিতে গণস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি মাত্র 2.5 মাস আগে একটা বড় ইউনিট করেছে। এটাই দেশের সবচেয়ে বড় ইউনিট। এদের 100টা মেশিন আছে। আমাদের ইচ্ছা আছে আমরা এটা 4 বারে দৈনিক 400 লোকের ডায়ালিসিস করব। তবে এতে বেশি লোক, সেটি আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য কত সুলভে দেওয়া যায়, কত সস্তায় দেওয়া যায়। গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারে প্রতিদিন 25 জন অতি দরিদ্র, সবাই খেতে পাবে, এটা খেয়াল রাখতে হবে। অতি দরিদ্র, রিক্সাওয়ালা খেতে পায় না, করতে পায় না, চিকিৎসা করে সর্বশান্ত হয়ে গেছে, এরকম লোক 25 জন একদম বিনা পয়সায়, তার কোনো পয়সা দিতে হবে না। তারপরে দরিদ্র মানুষ 1100 টাকায় পাবে একবার, 1100 টাকায় একবার। মধ্যবিত্ত 1500 টাকা, ধনীরা 3000 টাকা। এখানে উল্লেখ করতে চাই সরকারের একটা সুলভ ব্যবস্থা আছে। সরকারি মেডিকেল কলেজ এবং ইতে মাত্র 400 টাকা দিয়ে ব্যবস্থা, কিন্তু ওটার বিভিন্ন কারণে সবাই সুযোগটা পায় না। দর্শক আছেন আমাদের সাথে, একটু আমি শেষ করি, কারণ এখানে একটা ভারতীয় কোম্পানিকেও সরকার একটা দিয়েছে, তাদের প্রতিটি ডায়ালিসিসে সরকার 1700 টাকা সাবসিডি দেয়। জি, ওকে স্যার। দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ফাহিম বলছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো যে ব্যথানাশক ওষুধ খেলে আমরা যতদূর শুনেছি দীর্ঘদিন খেলে নাকি আপনার কিডনিতে প্রবলেম হয়। তো আমরা যারা বিভিন্ন অর্থাইটিসে বা বিভিন্ন ধরনের প্রবলেমে থাকি, ওদের ব্যথানাশক ওষুধ খেতেই হয়। তো এই ক্ষেত্রে আমরা কিডনিকে সেভ করার জন্য আমরা কিভাবে কি করবো, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, উনি হচ্ছে বলেছেন ব্যথানাশক ওষুধ খেলে আমরা জানি যে কিন্তু এখন যদি আমাদের ব্যথানাশক ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা? ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যে ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যাওয়ার যেগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ কিন্তু এই বিভিন্ন ধরনের ঔষধ সেবন, বিশেষ করে ব্যথার ঔষধ সেবন। কেউ যদি অনিয়ন্ত্রিতভাবে কিংবা অনেকদিন ধরে ব্যথার ঔষধ খান, তাদের কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যেতে পারে। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনি অপ্রয়োজনীয়ভাবে কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাবেন না। তবে ব্যথার ওষুধ আবার সবগুলো একরকম নয়। যেমন যেগুলোতে আপনার কিডনি বিকল হয়ে যায় সেই ধরনের ওষুধকে আমরা বলে থাকি NSAID বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন ধরেন অ্যাসপ্রিন, ডিসপ্রিন, ডাইক্লোফেনাক, ভল্টারিন, কিটোরোলাক, রোলাক, এই ধরনের ওষুধগুলো, এইগুলো তো কিডনি বিকল হয়ে যায়। কিন্তু প্যারাসিটামল সাধারণত কিডনির জন্য তেমন ক্ষতিকর না, যদি আপনি খুব বেশি পরিমাণ না খান। তো সুতরাং প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এছাড়া আরও কিছু ব্যথানাশক ওষুধ আছে, যেমন ট্রামাডল, সেগুলো খাওয়া যেতে পারে। আরেকটি গ্রুপ আছে সোলিনডাক, সেগুলো মোটামুটি সেফ কিডনির জন্যে। তো কিছু কিছু ওষুধ আছে কিডনির জন্যে ক্ষতিকর না। তো আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে আশা করি সেই সমস্যাটা হবে না। এখানে একটু আমি রিইনফোর্স করতে চাই যে ব্যাপারটা কি, ব্যথার ওষুধের ব্যাপারে উনি মহিবুর খুব ভালোভাবে বলেছেন। প্যারাসিটামল একটু ওয়ান অফ দ্য সেফেস্ট ড্রাগ। এটা দিনে যদি ইভেন কি যদি 2টা করে দিনে 6টা থেকে 8টা খেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি 12টা এক্সিড করে যায়, এবং অন্যান্য ব্যথার ওষুধে যারাই খায় তাদের একটা প্রবৃত্তি থাকে, বিশেষ করে যে ভোল্ট্রান যেটা বলেছেন, ভোল্ট্রান যেটা ডাইক্লোফেনাক নাম, এই জাতীয় জিনিসের ব্যাপারে সত্যি খুব সাবধান হওয়া দরকার। এটা তো আমাদের গ্রামের দিকে লাল বড়ি খেলে ব্যথা কমে যায়। এইটা কিন্তু গ্রামে না, শহরের লোকও বেশি খাচ্ছে। দুর্ভাগ্যবশত শহরের লোকেরা আজকাল ব্যথার ওষুধ কথায় ধৈর্য, ব্যথার অর্ধেকটা মনে করতে হবে এটা টেনশন বিভিন্ন কারণে, সেটার দিকে লক্ষ্য না রেখে কেবল ওষুধ খেয়ে ব্যথা অত্যাধিক, এটা একটা অন্যতম কারণ কিডনি নষ্ট হওয়ার। আমাদের দেশে তো একটা আরেকটা জিনিস বলাতে, কেবল ব্যথা ওষুধ না, ঘন ঘন অ্যান্টিবায়োটিক পরিবর্তন, এটাও কিন্তু আরেকটা কারণ। আরেকটা কারণ হলো ছোটবেলায় যদি খাজনি, পাস্তা এইসব হয়, এইসবের থেকেও কিন্তু কিডনিটা নষ্ট হতে শুরু। এটা আমরা জানি ছোটবেলায় বাচ্চাদের স্কিনে যদি গলায় প্রদাহ কিংবা স্কিন ইনফেকশন হয়, সেখান থেকে এক ধরনের রোগ জীবাণু সংক্রমণ হতে পারে, স্ট্রেপ্টোকক্কাস জীবাণু। আমি আসছিলাম কিডনি বিকল, এখন আমরা আসি কিডনি রোগে নিয়ে। কিডনি বিকলে উপসর্গ, মানে একজন পেশেন্ট দেখা যায় এমন একটা পর্যায়ে যে হঠাৎ করে ধরা পড়ে যে তখন মানে একদম লাস্ট স্টেজে গেলে মানে ডক্টরাই
কি করবে, হঠাৎ করে যদি ডায়ালিসিস লাগবে তখন পেশেন্ট যারা আছে লোকজন তারা অস্থির হয়ে যায়। তো উপসর্গগুলো কি, যে যেটা দেখে যাবে যে ডক্টরের কাছে, একটু বলবেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে কিডনি যাদেরকে আমরা বলি ধীরগতিতে কিডনি বিকল, এরা এতই ধীরে ধীরে কিডনি কার্যকারিতা হারাতে থাকে এরা অনেকেই কিডনির কার্যকারিতা শতকরা 80% না কমে গেলে অনেকেরই তেমন কোনো উপসর্গ দেখা যায় না। সেই জন্য অনেকেই তারা জানেনই না যে তাদের কিডনি রোগ আছে। যখন তাদের উপসর্গ দেখা দেয় তখন দেখা যাচ্ছে একজন দর্শকের ফোন নিয়ে আমরা কথাটা আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সোহাগ, নরসিংদী থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। মানে বিষয়টা হচ্ছে যে ডায়ালিসিস করানোর পরে কিন্তু যে মাত্রাটা আসছে 10 থেকে 2 তে আসছে, তো আসার পরে কিছুদিন করানো হয়েছে না, তো নাক পানুতে বেড়ে গেছে 7.2 তে আসছে। এখন কি নিয়মিত এটা করে দিতে হবে নাকি? ডায়ালিসিস আগে 10 ছিল ক্রিয়েটিনিন, এখন কি 2 এসে আবার 6 হয়ে গেছে? আচ্ছা, স্যার কোনো কোশ্চেন আছে? না, উনি কি নিয়মিত ডায়ালিসিস করছেন? আপনি কি নিয়মিত ডায়ালিসিস করছেন? হ্যাঁ, ডায়ালিসিস করানো হয়েছে, কি বিদেশে করানো হয়েছে, তারপর ঢাকাতে করানো হয়েছে। সপ্তাহে কবার করে ডায়ালিসিস? আপনাকে ডক্টর সপ্তাহে কতবার ডায়ালিসিস করতে বলেছেন? সপ্তাহে একবার বলছে। সপ্তাহে একবার বলেছেন? সপ্তাহে একবার হলে আসলে অপ্রতুল ডায়ালিসিস হয়ে যাবে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। সপ্তাহে একবার ডায়ালিসিস করে অপ্রতুল ডায়ালিসিস। আমরা বলে থাকি যার কিডনি আমরা যেটাকে বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা কিডনি প্রায় শেষ পর্যায়ে বিকল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস করার প্রয়োজন হয় সপ্তাহে 12 ঘন্টা। 12 ঘন্টা আমাদের প্রত্যেকটা সেশন ডায়ালিসিস 4 ঘন্টা করে, সেই জন্য সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করতে হয়, তাহলে 12 ঘন্টা ডায়ালিসিস হয় এবং সেই ক্ষেত্রে উনি ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি সপ্তাহে একবার করেন তাহলে ডায়ালিসিসটা অপর্যাপ্ত হবে, ফলে ওনার ক্রিয়েটিনটা যেমন 10 থেকে কমে এসেছিল আবার এটা ধীরে ধীরে বেড়ে যাবে, বেড়ে গেলে আবার অন্যান্য উপসর্গ দেখা দিবে, শরীরে দূষিত পদার্থ জমে যাবে, সেগুলো শরীরে বিভিন্ন রকমের সমস্যা করবে। সুতরাং ওনাকে নিয়মিত ডায়ালিসিস করে যেতে হবে যাতে উনি ভালো থাকেন এবং ডায়ালিসিসের সঙ্গে আনুষঙ্গিক ওষুধপত্র খেতে হবে। জি স্যার, আমরা যেখানে ছিলাম যে কিডনি বিকলের উপসর্গ। কিডনি বিকল উপসর্গ। তো আমি যেটা বলছিলাম যে ধীরে ধীরে কিডনি বিকল হলে উপসর্গ দেখা দিতে দেরি হয়, এই জন্য আমরা কিডনিকে নীরব ঘাতক বলে থাকি অথবা সাইলেন্ট কিলার। তো সেই জন্যে আপনি যদি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন আপনাকে অবশ্যই মাঝে মাঝে কিডনি পরীক্ষা করিয়ে নিতে হবে যে আপনার কিডনি ভালো আছে কিনা, কেননা এই সব ক্ষেত্রে অনেক সময় কিডনি বিকল হওয়ার একদম শেষ পর্যায়ে যাওয়ার আগে বোঝা যাচ্ছে না। এছাড়া আপনার যদি পরিবারের মধ্যে কিডনি রোগের ইতিহাস থেকে থাকে কিংবা আপনার আগে ছোটোবেলায় শরীর ফুলে গিয়েছিল কিংবা পা ফুলে গিয়েছে, এই ধরনের কোনো ইতিহাস থাকে, তাহলেও আপনার মাঝে মাঝে কিডনি পরীক্ষা করা উচিত। এছাড়া আমরা মনে করি যে 50 বছরের বেশি যে কোনো মানুষেরই বছরের অন্তত একবার রক্তের ক্রিয়েটিনিন এবং ইউরিনের রুটিন টেস্টটা করলেই উনি বুঝতে পারবেন যে ওনার কিডনি রোগ আছে কিনা। সেই ক্ষেত্রে কিডনি ধরা পড়ে। প্রাথমিকভাবে কিডনি রোগ ধরা গেলে ডায়ালাইসিসটা অনেক দিন পিছিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা হয়তো শেষ পর্যায়ে আসলে আর কিছুই করা থাকে না। এখানে যেটা হয় কি কিডনির কোনো উপসর্গ ওটা বলেছেন মহিবুর রহমান একদম কারেক্টলি বলেছেন, তা 80% নষ্ট না হওয়া পর্যন্ত ঠিক হয় না। সেই জন্য জনসাধারণের একটা সচেতনতা দরকার। যেমন তার বমি বমি ভাব হচ্ছে মধ্যসন্ধ্যেই, প্রস্রাবটা খুব গন্ধওয়ালা প্রস্রাব, তীব্র গন্ধ আছে, প্রস্রাবে ফেনা হচ্ছে, এইসব একটু ফেনা হচ্ছে, খেতে টেতে ভালো লাগছে না, গা হাত একটু ফুলছে, পানি টানি জমছে মনে হচ্ছে, এই দিকে হলেই তারপরেই যেন ঘন ঘন হচ্ছে একটু অস্বস্তি লাগছে, তাইলে সঙ্গে সঙ্গে একটা পরীক্ষার প্রয়োজন আছে। তাহলেই হবে কি এই উপসর্গগুলির দিকে নজর দিতে পারলেই তাহলে যেটা বলেছেন এটাকে করা যাবে, আগেই ব্যবস্থা নেওয়া যাবে। তারপরে ওই ওষুধের বেলা যে সেগুলির ব্যাপারে একটা ডাক্তারের পরামর্শ নিলে এটা পিছিয়ে যাবে। ডায়ালিসিস 3 বার করে এটা ভীষণ এক্সপেন্সিভ, সেই জন্য আমাদের রোগটা যেন না হয় সেদিকে নজর দিতে হবে। একটা বিরতি নিয়ে সময় হলো একটি বিরতি, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগ ও ডায়ালিসিস এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার এম মুহিবুর রহমান। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, অ্যাডভোকেট আবুল কাসেম বান্দরবান থেকে। জি, প্রশ্নটি বলুন। প্রশ্ন হচ্ছে যে কোন মানুষ যদি সুস্থ শরীরে মারা যায়, তার কিডনি ভালো আছে, অ্যাক্সিডেন্ট হয়ে বার্ধক্যজনিত কারণে, ওই মানুষের কিডনিটা কি আমরা সংরক্ষণ করে বা ওটা কি কোনো অসুস্থ যার কিডনি নষ্ট হয়ে গেছে তার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করতে পারি কিনা? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন। খোদা আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছেন। যে কোনো মানুষ একটা কিডনি নিয়ে ভালোভাবেই বেঁচে থাকতে পারে। তার মানে হচ্ছে সে ইচ্ছা করলে আরেকজনের জন্য, যার অসুস্থ রোগী, তাকে একটা কিডনি দান করতে পারেন। এবং এটা একটা সহজ কাজ। এবং এটা দুর্ভাগ্যবশত আমাদের আইনের সংকীর্ণতার জন্য আপনি ইচ্ছা করলে আপনার কিডনি আমাকে দান করতে পারেন না। আইনে বলা আছে যে কেবল আমার পিতামাতা, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, সম্প্রতি একটু এটা পরিধিটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, একটা খসড়া তৈরি হয়েছে যে খালাতো ভাই, মামাতো ভাই বোন এদেরও দেওয়া যাবে। কিন্তু এটা তো আমাদের কাজটা, আমার মতে আইনটা এমনই হওয়া উচিত যে কোনো ব্যক্তির তার কিডনি দান করা তার মৌলিক অধিকার। আমি আমার টাকা দান করতে পারি, জমি দান করতে পারি, আমি সেখানে রক্ত দিতে পারি, কর্নিয়া দিতে পারি, আমার কিডনি কেন দিতে পারবো না, আমার নিজের কোনো ক্ষতি না করে। এবং তবে কিডনি বেচা কেনার বিষয়টা, এই জন্য সবচেয়ে ভালো আইন আছে হলো অস্ট্রিয়াতে। সেখানে ধরিয়ে নেওয়া হবে যে আপনি মারা গেলে তো আপনার কিডনি অটোমেটিক্যালি গভর্নমেন্ট আরেকজনকে লাগাতে পারবে, এবং কি জীবিত করলেও আপনি দান করতে পারেন, যদি না আপনি লিখিতভাবে বলেন যে আমি দান করব না। এটা একটা পজিটিভ। আমাদের দেশে জন্য এই আইনটার পরিবর্তন দরকার। তাহলে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে বাংলাদেশে খুব সুন্দরভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে। অপরপক্ষে যেখানে ডায়ালিসিসের খরচ পড়ে মাসে 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, সেই জন্য ট্রান্সপ্লান্টটা খুব জরুরি ব্যাপার, খুব দরকার। সরকারকে একটু উদার মনে এই আইনটার পরিবর্তন করা উচিত। যারা কিডনি দান করবেন তাকে একটা স্পেশাল কার্ড দেবেন, সম্মানজনক, আপনি একটা ভালো কাজ করেছেন। আর তারপরে তাকে একটা লোকে সরকার থেকে একটা অনুদানও দিতে পারে, 2-4 লাখ টাকা দিতে পারে গভর্নমেন্ট থেকে, কোনো ব্যক্তি না। তাহলে বাংলাদেশে দেখেন আমার বছরে 10,000 কিডনি দরকার, আমরা 16 কোটি 160 মিলিয়ন লোক, এটা খুবই সম্ভাবনা। তার ফলে হবে কি আমাদের দেশের স্বাস্থ্য সুরক্ষা হবে। এই জন্য আপনাদের সবাইকে বলা উচিত কিডনি দান করেন, তবে সরকারের মাধ্যমে, কোনো দালাল বা ব্যক্তির মাধ্যমে নয়। তাহলে দেশের উন্নতি হবে, আপনার স্বাস্থ্য হবে, এবং দান একটা ভালো জিনিস। এটা একটা আপনার নাগরিক অধিকার, মৌলিক কর্তব্য। আমি একটু যোগ করবো। আমি একটু দ্বিমত পোষণ করছি এই কারণে যে আমরা যদি বলি যে কেউ যে কাউকে কিডনি দিতে পারবে, তাহলে আসলে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে কিডনি কেনা বেচা অস্বাভাবিক হারে বেড়ে যাবে। না, এটা একদম ভুল কথা। এই জাতীয় কথা হলো এটা কিডনি বেচা কিনা, এটা সরকারের আইন হয়ে যাবে। কিডনি কোনো ব্যক্তির কাছে, সে গণস্বাস্থ্যের কাছে সে কিডনি বেচতে পারবে না। তাকে সরকারের একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ, সারা পৃথিবীতে এইসব আছে, সেখানে নাম রেজিস্ট্রি করতে হবে। আমি জানছি না কাকে দিতে। দেশে কিন্তু আছে যে আপনি যদি ইমোশনালি রিলেটেড হন তাহলে দিতে পারবেন, মানে আপনি একদম ভুল। আমি বলি বেশিরভাগ দেশে যেটা হয়, উন্নত দেশসমূহে মৃত ক্যাডাভার কিডনি বলি, সেটার ব্যাপার কি আমাদের দেশে, মানে এটা যেরকম যে আমি মানে যে মারা যাচ্ছে সে জানছে না তার কিডনিটা কে পাবে। না না, ক্যাডাভার কিডনি ট্রান্সপ্লান্ট মারা গেলে, আমাদের এখানে মারা গেলে যে কোনো ইত্যাদি, এখানে আত্মীয়স্বজন আপত্তি না করলে, এখনো আমি যদি লিখিত না রাখি আমার কিডনি সরানো যাবে না, আমার অঙ্গ, যে কোনো একটা, অনেক অঙ্গ থেকে, লিভার, লাংস আছে সেটা, কিন্তু এটা দান করবো, আমার কিডনি আমি দান করবো, তাতে অসুবিধাটা কোথায়? না, এটা জীবিত কথাই বলছি আমি। জীবিত দানে একটু সমস্যা আছে। কি সমস্যা? এটা কিন্তু আমাদের কোথায়? পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, আপনার সম্পত্তি আপনি দান করবেন, আপনি সম্পত্তির কথাই আসে। কিন্তু এখানে হয় কি, এখানে যে একটা ট্রেডিং এর একটা প্রবণতা চলে। আমরা আজকে দর্শকের ফোন নিয়ে আসছি। একদম না, এটা কিন্তু এটা বোঝা দরকার, এটা কিন্তু বোঝা দরকার।
এইটা যতদিন না হবে, এই সংকীর্ণ মনোভাব না ছাড়লে বাংলাদেশে কিডনি রোগীর চিকিৎসার উন্নতি হবে না। জি, এক দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? যে আমি চট্টগ্রাম থেকে সানোয়ারা বলছিলাম। আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমার মেয়ে ক্লাস 8 থেকে ওর ওই একনি ছিল, বুঝছেন? তো ওকে আমি অনেকগুলো স্পেশালিস্ট দেখাইছি, স্কিন স্পেশালিস্ট, এবং ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওকে অনেক বেশি, এত বেশি ওষুধ খাওয়াইছি, কোর্সগুলো কমপ্লিট করছি আর কি। এরপরও একনিগুলো ভালো হয় নাই। ভালো না হওয়াতে এখন মনে করেন আপনাদের এই যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হচ্ছে, এই জন্য মানে আমি খুব একটু ভয়ের মধ্যে আছি ওর কিডনি নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। ওখানে অনেক অ্যান্টিবায়োটিক ছিল, প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেকটা ডাক্তারই ওকে অনেক রকম অ্যান্টিবায়োটিক দিতে, আবার আপনার অনেক পাওয়ারফুল ঔষধ, এমন একটা ঔষধ দিছে, সেই ওষুধটার মূল্য ছিল 3,500 টাকা একটা ক্যাপসুল। ওইটা ইয়ার মতন, আপনার মনে করেন একটা ডিমের আকৃতি আর কি। এখন এত ঔষধ ওকে খাওয়াইছি, আমি আসলেই খুব শঙ্কিত। এখন আমি ডাক্তার সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে আমি যদি আমার মেয়ের কিডনিটা টেস্ট করাইতে চাই, আমি কোন ডাক্তারের শরণাপন্ন হব, কার সাথে যোগাযোগ করব, বা কিভাবে শিওর হব যে ওর কিডনিটা ভালো আছে? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি পরীক্ষা করবেন আর ডক্টর, আপনি মেডিসিন বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞ যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। খুব বেশি পরীক্ষা করার প্রয়োজন নেই, কয়েকটি পরীক্ষা করলেই বোঝা যাবে আপনার মেয়ের কিডনি ভালো আছে কিনা। একটি হচ্ছে প্রস্রাব পরীক্ষা করতে হবে, প্রস্রাবে প্রোটিন নির্গত হচ্ছে কিনা, কিংবা কোনো লোহিতকণি বা আরবিসি যাচ্ছে কিনা। আরেকটি হচ্ছে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কেমন আছে, এবং কিডনির একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। এই 3টা পরীক্ষা করলেই আপনার মোটামুটি জেনে যাবেন যে আপনার আসলে কিডনি ভালো আছে কিনা আপনার মেয়ের। সুতরাং আপনি যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে এই পরীক্ষাগুলো করে নিন। এটা চট্টগ্রাম মেডিকেল কলেজে এই সবই ব্যবস্থা আছে। দ্বিতীয়ত একটা জিনিস আপনাকে আমি মনে করাতে চাই, অনেক বেশি অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই ক্ষতিকর উনার এই জন্য। এর মধ্যে 2-1টা থাকতে পারে যেটা অন্য রোগও সৃষ্টি করতে পারে। সুতরাং এই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে চট্টগ্রামে যে কোনো একজন ভালো ডাক্তার সাথে পরামর্শ করলেই উনি নিশ্চয়ই এতগুলি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন না, দেখে দেবেন। পরীক্ষা যেটা মহিবুল বললেন ওটা করাটাই হবে যুক্তিসঙ্গত। স্যার, আপনার কাছে আসছিলাম যে এই যে ডায়ালিসিসে অনেক খরচ, আমরা সপ্তাহে 3 বার করতে হয়, খরচ স্যার বলেন 50 থেকে 1 লাখ 1.5 লাখ চলে যাচ্ছে। তো এত খরচ কেন হচ্ছে আসলে? এটার মূল কারণ সরকার। জি, সরকারের অনীহার কারণে, সরকার বিষয়টা নিয়ে এর বিষয়ের দিকে নজর না দেওয়ার কারণেই এর খরচটা এত বেশি। যেমন আমি একটা করে উদাহরণ দিয়ে বলি, এখানে যেখানে এর যন্ত্রপাতি কিডনির জন্য, কিডনিটা এত ছোট এত বড় অঙ্গার, কিন্তু ওর পরিবর্তে যেটা আর্টিফিশিয়াল যেটা করি সেটার বিরাট যন্ত্র, এবং এটা আরও অনেক আনুষঙ্গিক আছে। এর উপরে ট্যাক্স খুব বেশি। সরকারের এই ট্যাক্সের ব্যাপারে সরকার এখানে সব কিডনি চিকিৎসার ব্যবহৃত সকল ওষুধপত্র এর উপর থেকে ট্যাক্সটাকে প্রত্যাহার করে নিতে হবে। 2, কিডনি চিকিৎসা ডায়ালিসিসে ব্যাপক পরিমাণ পানির প্রয়োজন হয়, এবং এটা বিশেষায়িত পানি, আরও ওয়াটার বলি সেটা। যেমন আমাদের প্রতিদিন 1.5 লাখ লিটারের মতো পানি লাগে, এবং এই পানিতে মশকাল কি, আমি ওয়াসাকে পানি আসার জন্য ট্যাক্স দিতে হবে, যাওয়ার জন্য ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের পরিমাণটা খুব বেশি আছে। ইলেকট্রিসিটির খরচ অনেক বেশি। হাসপাতালের এটাকে রেসিডেন্স, বাড়ির ইলেকট্রিসিটি না ধরে এটাকে বাণিজ্যিক ধরা হয়। বাণিজ্যিক হলো কমার্শিয়াল রেটটা খুব হাই রেট। যেমন কি আমাদের এই সেন্টারের মাসিক ইলেকট্রিক বিল আসে 10 লাখ টাকা। ছোট কথা, সরকার এইটাকে ইলেকট্রিসিটি রেটটা হইতে হবে বাড়ির রেটে, তাহলে খরচটা কম। আমি বলি না যে ফ্রি করে দেন, পানির রেটটাকেও এটা কমিয়ে দিতে। তারপরে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এইসব দিকে হলে এদিকে আর গভর্নমেন্টের শুল্ক বিভাগের, এইটা হলো একটা সরকারি কারণ। আর দ্বিতীয়ত যেখানে আছে ওষুধের, এই যে উনি বলেছেন একটা এরিথ্রোপয়েটিন বলে একটা ইনজেকশন নিতে হয় প্রত্যেক সপ্তাহে, ওটার দাম 2000 থেকে 5000 টাকা। ওটা মাত্র 0.5 ml, মানে 5 ফোঁটার চেয়েও কম, কয়েক ফোঁটা ওষুধ, তার দাম কি 2000 টাকা হবে? সরকার এটা ওষুধ কোম্পানি তার মর্জি মতো দাম ধরে দিচ্ছে। এখানে সরকারের এই ব্যাপারে সরকার নজর দেয়নি। এটাকে আমরা বলি ইকোনমিক্স অফ হেলথ কেয়ার। এর যদি বিশ্লেষণ করতে বলা হয়, তুমি যে 2000 টাকা নিচ্ছ,
কত খরচ হয়, অ্যাকচুয়াল খরচ কত, দেখা যাবে যে এটার একটা ইঞ্জেকশনের স্পেশাল সিরিঞ্জ ইত্যাদি 100, 150, 200 টাকা খরচ হতো। ওষুধটার জন্য আরও 100 টাকা। তা 300 টাকার ওষুধটা 500 টাকায় বিক্রি করেন, তা না 2000 টাকায় বিক্রি। তো এটা বিক্রি করতে পারছে এই কারণে, কেননা সরকার এটার ব্যাপারে ওষুধের, আপনার শাড়ির ব্যাপারে আপনি চিনতে পারেন এর রং কী, কিন্তু ওষুধের ব্যাপারে আপনার বোঝার ক্ষমতা নেই। সেই জন্যই সরকারের ইন্টারভেনশনের প্রয়োজন। ডাক্তারও যাদের, উনিও প্রফেসর, উনি অনেক বড় প্রফেসর, ও খুব নাম করা লোক, কিন্তু তার পক্ষে ইকোনমিক্সটা জানা নেই। ওই জন্যই সরকারকে এই জায়গায় ইন্টারভেনশন না করলে এইসবের খরচ কমবে না। আমার মনে হয় অ্যাটলিস্ট অন্তত পক্ষে ডায়ালাইসিস মেশিন, ডায়ালাইসিস যে কনজিউমেবলসগুলো লাগে, ডায়ালাইজার, এগুলো কিন্তু ট্যাক্স ফ্রি করে দেওয়া যায়। ট্যাক্স হচ্ছে না, যার জন্য যেগুলো দাম বেশি, এইসবের কারণেই আসলে কমছে না। এটা বিরতিতে যাচ্ছি আমরা, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি কিডনি রোগ ও ডায়ালাইসিস এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার এম মুহিবুর রহমান। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি প্রিয়া বলছি, ঢাকা থেকে। জি, প্রশ্নটি বলুন। জি আপু, আমি একটু প্রশ্ন করতে চাই যে আমার দৈনিক 2 বার মানে প্রস্রাবটা 2 বার হয়, আপনার সকালে একবার, রাত্রে একবার। আমি তো চাকরি করি, তো ওখানে মনে করেন আমার হাতে পায়ে পানি চলে আসে। এর আগে একবার আমি কিডনি পরীক্ষা করেছি, তখন মানে ভালো দেখা গেছে, কিন্তু এখন আমার প্রত্যেকদিনই প্রায় 2-1 দিন পর পর হাতে পায়ে পুরো শরীরে পানি, প্রচুর পানি জমা যায়, মানে টিপি দিলে বোঝা যায় যে পানি ডাইবা গেছে। আর মনে করেন ওজন বাড়তেছে প্রচুর। এটার জন্য আমি কি করতে পারি? আপনি দৈনিক কতটুকু পানি খান? 2 কেজি, মানে 2 লিটার 3 লিটার পানি খাই। আপনার বয়স? 26 বছর। 26 বছর। স্যার, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, উনি বলছেন ওনার শরীরে পানি জমে যাচ্ছে। পানি জমে, শুধু ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। 2 বার শুধু ইউরিন পাস করে, সকালে আর রাতে। সেটা হয়তো উনি হয়তো প্রস্রাব করার ওনার হয়তো ব্যবস্থা নাই বলে উনি চাকরি করেন, হয়তো উনি তাই করছেন। কেননা উনি মনে হচ্ছে উনি 2 থেকে 3 লিটার পানি খান, তাতে ওনার আরও বেশি পরিমাণ প্রস্রাব হওয়ার কথা। উনি হয়তো প্রস্রাব ধরে রাখেন, কারণ উনি হয়তো প্রস্রাব করার সেরকম ভালো সুবিধা নেই বলে যেতে পাচ্ছেন না। তবে আমি বলবো যে খুব বেশি পানি খেয়ে লাভ নেই, যে খুব বেশি পানি খেলে কিডনি ভালো থাকে, এটা আসলে ধারণাটা ভুল। শুধুমাত্র যাদের কিডনিতে পাথর হয় কিংবা যাদের বারে বারে কিডনি ইউরিনে ইনফেকশন হয়, সেই ধরনের মানুষের একটু বেশি পানি খেলে লাভ হয়। এছাড়া অন্যান্যদের খুব বেশি পানি খাওয়ার প্রয়োজন নেই। আমরা সাধারণত বলে থাকি প্রতিদিন প্রায় 2 লিটার পানি খেলেই যথেষ্ট, যদি না আপনি কোনো ধরনের খুবই গরম কোনো এনভায়রনমেন্টে কিংবা আপনি খুব বেশি পরিমাণে ঘামছেন, তখন হয়তো বেশি পানি খাওয়ার প্রয়োজন হয়। একটি সহজ পথ হচ্ছে আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা সেটা বোঝার। সেটা হচ্ছে আপনার প্রস্রাবের রং যদি পানির রঙের কাছাকাছি হয়, তাহলে বুঝবেন যে আপনি পরিমাণ মতো পানি খাচ্ছেন। আপনার প্রস্রাবের রং যদি গাঢ় হয়, গাঢ় হলুদ হয়, তাহলে কম পানি খাচ্ছেন, সেটা দেখে আপনি বুঝতে পারেন। সুতরাং আমার মনে হয়, আর আপনার শরীরে পানি চলে আসছে, আপনার কিডনির সমস্যা আছে কিনা সেটা বুঝতে গেলে আসলে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে। সুতরাং আপনি কোনো কিডনি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে এই পরীক্ষাগুলো করে আপনি জেনে নিন যে আপনার আসলে কিডনির সমস্যা আছে কিনা। আর আপনি বেশি লবণ খাচ্ছেন কিনা সেটাও দেখতে হবে। বেশি লবণ খেলেও কিনা শরীরে পানি জমে যেতে পারে। সুতরাং বেশি লবণ খাওয়াটাও বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং এই জিনিসগুলো আপনি লক্ষ্য করুন এবং আপনি কোনো কিডনি বিশেষজ্ঞ শরণাপন্ন হন। জি স্যার, আপনার কাছে আসছি যে মানে প্রথমে একবার বলেছিলেন, আমি আবার আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আপনার যে কিডনি রোগের ডায়ালাইসিসের জন্য যে ব্যবস্থা করেছেন সবার জন্য, তো এখানে যে কস্টিংটা মানে চিকিৎসার ব্যয়টা, এটা কিভাবে আপনারা ভাগ করছেন? এটাকে একটা হলো কি, খুব অতি দরিদ্র আমি বলেছি, সেটা তো যারা একদম তাদের কোনো সামর্থ্যই নেই, তাদের কোনো পয়সা দিতে হবে না। তবে তারপর হলো দরিদ্র ক্যাটাগরিতে কারা পড়বে? যেমন সাধারণ মানুষ একটা কাজকাম করে খায়, ছোট অফিসের ছোট কর্মকর্তা কাজকর্ম করে, একটা চাষবাস করে অথবা জোগালি দিয়ে খায়, রাজমিস্ত্রি ইত্যাদি, এটাকে যারা সাধারণভাবে আমরা বুঝি দরিদ্র কারা,
সেই হিসেবে তারা দেবে প্রতি সেশনে 1100 টাকা, তাও কিন্তু কম না। 3 বারে সপ্তাহে 3000 3500 টাকা। তারপরে ইঞ্জেকশনটা আছে, ওই ইঞ্জেকশনটার দাম 2000 টাকা। তাহলে বলছেন সেখানেই বেশি। তারপর অন্যান্য ওষুধ একাট্ট খেতে হয়, যেটা মহিবুর বলেছেন, যে ফলে এইসব দিকে অনেক খরচ। এটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত, আমরা জানি সবার ডেফিনেশন মধ্যবিত্ত কি। তো মুশকিল হয় কি, ধনীরা এইসব জায়গাতে এসে মধ্যবিত্ত সেজে যান, তাদের 3000 টাকা ওরাই বিপদে ফেলেন। থাকেন ধানমন্ডিতে, গাড়ি আছে, বাড়ি আছে, বলতে না বেশি আয় নাই, ভাড়া বাড়িতে থাকি। কিন্তু ধানমন্ডির ভাড়া বাড়ির পানি তো 30 থেকে 40,000 টাকা। এতে এইভাবে আমাদের বের করাটা খুব কঠিন কাজ আমরা মনে করি না। কিছুটা লোকে একটা মিথ্যা দুই চারজন, তো অধিকাংশ মানুষ খুব বেশি মিথ্যা কথা বলে না, আমাদের একটা ধারণা। তো সেটা আমার একটা বিশ্বাস, এই স্বাস্থ্য খাতে যেহেতু এটা অত্যন্ত ব্যয়বহুল, সরকারকে একটা সাবসিডি দিতে হবে। ঠিক যেভাবে বর্তমানে ইন্ডিয়ান একটা কোম্পানিকে সারদা বলে জাতীয় কিডনি হসপিটালে তাদেরকে দায়িত্ব দিয়েছে ভারতীয় কোম্পানিকে, সেখানে সরকার 1700 টাকা তাকে সাবসিডি দেয়। তাহলে অ্যাজ এ হোল যে কোনো জায়গাতেই গরিব মানুষের জন্য যদি সরকার 700 থেকে 1000 টাকা সাবসিডি, তাহলে এটা একটু অপেক্ষাকৃত কম খরচ। তবে আমি আবার বলছি, আসলে ডায়ালিসিস খুব ব্যয়বহুল। এমনকি আমাদের এখানে এখনও আমরা দেখি আমাদেরটা বাজার দরের তুলনায় অর্ধেকের চেয়ে কম, তারপরও লোকের কান্নাকাটি দেখি। তাদেরকে 3 বার আসতে পারে না, সে 2 বারের পরে 3য় আসে না। কিন্তু 12 ঘন্টা, মহিবুর কিন্তু বলেছেন 12 ঘন্টা আপনাকে ডায়ালিসিস নিতে হবে, 3 বার না আসলে কিন্তু উপকার পাওয়া মুশকিল। তারপর রক্তের পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষার এইসবের খরচ আছে। সেই জন্য আমি আবার বলবো সবাইকে, যেখানেই সম্ভব সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে দেন। তাহলে আপনি যে বলেন বাজারের চেয়ে অর্ধেকের চেয়ে কম, তাহলে আমাদের সরকারি হসপিটালগুলোতে এগুলোতে খরচ কিরকম স্যার? মানে আপনারা যা চাচ্ছেন যে সরকারি হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি 400 টাকা করে পার সেশন, এবং এটা হচ্ছে সবচেয়ে সস্তা। আমার মনে হয় পৃথিবীতে কোথাও হচ্ছে সস্তা ডায়ালিসিস করা হয়। তো সমস্যা একটা হচ্ছে সরকারি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সংখ্যা খুব বেশি নয়, ফলে হয়তো অনেকেই এখানে সুযোগ পান না। কিন্তু বাংলাদেশের সব সরকারি হাসপাতালেই সরকার নির্ধারণ করে দিয়েছেন যে প্রতি সেশনের জন্য রোগী 400 টাকা করে। সরকারিতে নিচ্ছে 400, আপনারা নিচ্ছেন 1100, আর প্রাইভেট গুলোতে তো সেখানে সরকার তো ভর্তুকি দিচ্ছে, সেখানে ভর্তুকি দিচ্ছে। 400 টাকাতে যেটা হয় কি, অনেক আমরা বলেছি, আমরা জিজ্ঞাসা করি তুমি সরকারি না যেতে এখানে এসছো কেন? আমাদের সবচেয়ে কম যেটা সেটা 1100 টাকা। সেখানে এই 400 টাকায় নাম লেখানোর খরচ আছে, আর তারপরে যেটা বলতো তাদের সংখ্যাটা কম বলে, যেমন মেশিনের সংখ্যা কম, লোকের দাবি বেশি, এই জন্য সুযোগটাও সীমিত হয়ে গেছে। সত্যিকার অর্থে কিন্তু আমরা বাংলাদেশের মাত্র 15 থেকে 20 ভাগ মানুষ যাদের ডায়ালিসিস করা প্রয়োজন তাদের ডায়ালিসিস করতে পারছি, বাকি দিকে আমরা করতে পারছি না। হ্যাঁ, শুধু এই মেশিনের স্বল্পতার জন্য, খরচ বেশি। আমরা একটা সমীক্ষা করেছি, দেখেছি যারা এই আমাদের সরকারি হাসপাতালে ডায়ালিসিস করা শুরু করেন তারা বেশিরভাগই 6 থেকে 9 মাস পরে ডায়ালিসিস বন্ধ করে দিতে বাধ্য হন। কারণ এর মধ্যে তারা তাদের জমি জমা সহায় সম্পত্তি সব বিক্রি করে ফেলছে, এবং তারপরে তারা ডায়ালিসিস বন্ধ করতে বাধ্য হন। এবং শুধু তাই না, যখন একজন ডায়ালিসিসের পেশেন্ট কিংবা কিডনি রোগের পেশেন্ট কিডনি ডায়ালিসিস বন্ধ করে মারা যান, উনি যে শুধু একাই মারা যান তা না, তার পুরো পরিবারটা পথে বসে যায়। এবং সেজন্যই আসলে এখানে সরকারের আরও এগিয়ে আসা উচিত। আমি মনে করি প্রত্যেকটা সরকারি হাসপাতাল, জেলা হাসপাতালগুলোতে ডায়ালিসিস সেন্টার করা যায়, সেখানে সেই লোকগুলো ডায়ালিসিস আরেকটা জিনিস যোগ করে দিই, যেখানে সরকারি এটা করলে হবে না, বাংলাদেশে এখনো পর্যন্ত ডায়ালিসিস টেকনোলজির উপরে কোনো টেকনিশিয়ান তৈরি করি না। প্রত্যেকটা জায়গায় এটার জন্য একটা স্পেশাল মেশিন দেখাশোনা করার নার্সেরও একটা স্পেশাল এই কোর্সেই বাংলাদেশে নাই। এখন গণস্বাস্থ্য আমরা দেখছি ডাক্তার যত না পাওয়া যায় তার চেয়ে কম পাওয়া যায় হলো তাদের সেবিকা, নার্স, স্পেশালাইজড ট্রেনিং, এইটার ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে। এবং এইসব ডিপ্লোমাটাকে 2 বছরের ডিপ্লোমা, এখন বাংলাদেশের অনেকগুলি ফানি উনি যেমন বলছেন না যে কিডনি দান করলে লোক ঠকাইতে পারে, কিন্তু যেমন 3 বছর ডিপ্লোমা কোর্স, বাংলাদেশ যে কোনো ডিপ্লোমা কোর্স বলে যে 3 বছর না হলে স্টেট মেডিকেল রেজিস্ট্রেশন হবে না, অত ভারতে হলে 2 বছর। তাই আমাদের এই সার্বিকভাবে বিষয়টা না দেখলে এটা একটা কথা আমি পুনরায় বলতে যাচ্ছি, যেটা মহিবুর বলেছেন, 90% কিডনি রোগী 3 বছরের মাথায় আর চিকিৎসা নিতে পারে না।
সে বসে থেকে কখন মারা যাবে, পরিবার নিজেরা ধ্বংস হয়ে যায়। এই জন্য এটা আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত, সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। প্রতি বছর 40,000 নতুন কিডনি রোগীর ডায়ালিসিসের প্রয়োজন হয়, এটা মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে এফেক্টেড আছে। জি স্যার। স্যার আপনি আমাকে একটু এবার সহজভাবে বলবেন যে খাদ্যাভ্যাস যে কিডনি রোগীরা আর সাধারণ মানুষ, মানে আমরা সাধারণ মানুষরা কোনো খাবার খেলে কিডনিকে এফেক্ট করবে কিনা, আর কিডনি রোগীদের জন্য খাদ্যাভ্যাসটা বলবেন। এমনি খাদ্যাভ্যাসের ভিতরে কিডনি রোগীদের জন্য যদি প্রথমেই বলি, সেটা কিডনি রোগীদের আমরা বেশ কিছু খাবারের ব্যাপারে সতর্ক থাকতে বলি। একটি হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার। আমরা বলে থাকি একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 40 থেকে 50 গ্রাম প্রোটিন খাওয়া উচিত যদি তার কিডনি রোগ থাকে। তার মানে হচ্ছে ওনাকে মাঝারি সাইজের 1 টুকরা হলে প্রতি বেলায় 1 টুকরা করে 3 বেলায় 3 টুকরা মাছ অথবা মাংস খেতে পারেন। এটা প্রোটিন আমিষ জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়া কিডনি রোগীদের অনেকেরই পটাশিয়াম লেভেল বেড়ে যায়, সেই জন্য ওনাদের ফলমূল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হয়। বিশেষ করে কলা এবং ডাবের পানি, এই দুটোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এগুলো পরিহার করাই ভালো। উনি যেসব ফল খুব সেফলি খেতে পারেন, যেমন যে কোনো ফল দিনে একটা খেতে পারেন, আপেল অথবা একটা কমলা কিংবা একটা পেয়ারা, এগুলো উনি খেতে পারেন, এগুলো উনি সেফলি খেতে পারেন। পেঁপে, এই ফলগুলোতে পটাশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম, শুধু এই ফলগুলো উনি খেতে পারেন। আর ওনাকে লবণ খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে, বেশি অতিরিক্ত লবণ খাওয়া ঠিক হবে না, তাহলে ওনার রক্তচাপ বেড়ে যাবে, প্লাস শরীরে পানি জমে যাবে। এইগুলো হচ্ছে কিডনির। এছাড়া যেসব খাদ্যে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে সেগুলো ওনার পরিহার করা উচিত। কামরাঙ্গা হলো অক্সালিক, বিশেষ করে কামরাঙ্গা। আর এমনকি সুস্থ মানুষ যদি কামরাঙ্গা খান, অনেকে আগে কামরাঙ্গার জুস করে খেতেন, অনেকে এবং এই কামরাঙ্গার জুস খেয়ে কিন্তু অনেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে এসেছেন। পরে আমরা পত্রিকায় আমরা বলতে বাধ্য হয়েছে যে মানুষজন কামরাঙ্গা খাওয়ার ব্যাপারে সতর্ক হয়, বিশেষ করে জুস তৈরি করে প্রচুর পরিমাণ অক্সালেট থাকে এবং এইগুলো কিডনিকে বিকল করে দিতে পারে। তো এইগুলো, আর সাধারণ মানুষের জন্য খাওয়ার ব্যাপারে খুব বেশি সতর্ক হওয়ার প্রয়োজন নাই, খুব বেশি পরিমাণ প্রোটিন খাওয়া ভালো না, আর আপনার লবণ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই খাদ্য নিয়ন্ত্রণ করে এবং ওষুধে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করতে হবে। আর আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কিডনি রোগ আমাদের দেশ আসলে দরিদ্র, আমরা দরিদ্র দেশটা স্বীকার করতে হবে। আমাদের দেশের মানুষের পক্ষে কিডনি রোগের চিকিৎসা করা অত্যন্ত কঠিন। সেই ক্ষেত্রে আমাদেরকে কিডনি রোগ প্রতিরোধে সচেষ্ট হতে হবে। আমরা যেন কিডনি রোগ প্রতিরোধ, এই জন্য আমাদের একটা স্লোগান আছে, কিডনি রোগ জীবননাশা, প্রতিরোধী বাঁচার আশা। তো সেই স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে আমাদেরকে কিডনি রোগ প্রতিরোধের ব্যাপারে সচেষ্ট হতে হবে। এই ব্যাপারে আপনি যে একটি প্রশ্ন আমাকে করতে যাচ্ছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে, হ্যাঁ, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে অনেক মানুষ প্রতিদিনই আসেন বিভিন্ন রোগের জন্য, তারা সেখানে শুধু কয়েকটা জিনিস তারা লক্ষ্য রাখেন যে এই রোগটির ডায়াবেটিস আছে কিনা, এই লোকটি উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা, এবং সেটা উচ্চ রক্তচাপ জাস্ট ব্লাড প্রেশার মাপলেই হবে, এবং তার একটা ইউরিন স্ট্রিপ দিয়ে এখন ইউরিনটা টেস্ট করে ফেলা যায়, টেস্ট করে দেখবে যে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা। এই রোগীগুলিকে যদি শনাক্ত করা যায় প্রাথমিক অবস্থায়, তাহলে তাদেরকে ওষুধপত্র চিকিৎসা করলে তাদের কিন্তু কিডনি বিকল হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। আমরা অনেক তাড়াতাড়ি আমরা ধরা পড়বে কিডনি রোগটা, চিকিৎসা শুরু হয়ে যাবে। আমাদের মহামান্য এই সরকার অনেকগুলো কমিউনিটি ক্লিনিক চালু করেছেন, এবং কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করেন তারা সহজেই এই কাজটি করতে পারেন এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই বাংলাদেশের কিডনি রোগ প্রতিরোধে। স্যার আপনার কাছে আসছি যে আমরা বারবার বলছি যে কিডনি ডায়ালিসিস হলে কিডনি রোগীর তো মানে নিতে পারছে না, সে নিজে থেকে ভেঙে পড়ছে, তো পারিবারিক সাপোর্টও তো লাগে। এই বিষয়ে কিছু বলবেন যে পরিবারের লোকজনদের যে সাপোর্ট দেওয়া, মানে তাদের মেন্টালিটি অবস্থা কি, সেই বিষয়ে কিছু বলবেন। যে এটা আসলে কিডনি রোগ হয়ে গেলে এটা একদম সর্বশান্ত হয়ে যায় মানুষ যে কোনো এইটাতে, এবং এইটাতে এমনকি যদি ডায়ালিসিস যাদের সামর্থ্যও আছে তাদেরকে 3 বার করে নিয়ে যেতে হয় হাসপাতালে, নিয়ে আনা নেওয়া এইসবের ব্যাপারে পরিবারের সমর্থন ছাড়াই তারা। তবে ভালো সুসংবাদ হলো ডায়ালিসিস কেউ যদি 3 বার নিলে সে কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম সব করতে পারে। ওই 12 ঘন্টা বাদে তারপরে 2-1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে সে কিন্তু স্বাভাবিক কাজকর্ম করে বেড়াতে পারে। যেমন ধরেন আমার নিজেরই, আমি ডায়ালিসিস নেই সাধারণত, আমি ডায়ালিসিস নিয়ে
আমি স্বাভাবিক কাজকর্ম করতে করে বেড়াচ্ছি। তো ওই একটা কথা, ওই সময় মতো ডায়ালিসিস দিতে হবে এবং পরিবারের লোকজনও তাকে সাপোর্ট দেবে যে আপনি ডায়ালিসিসে সুস্থ আছেন, এটা যদি ওই রোগীকেও আমি আবার বলবো এই ব্যাপারে সরকারের দায়িত্ব। সরকার তার এই ব্যাপারে যদি নজর না দেন তাহলে মানুষ কোনো পরিবার কোনো সাপোর্ট দিয়েই হবে না। জনসচেতনতাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি মহিবুরের ওখানে আবার ফেরত যেতে চাই, বলতে চাই জনসাধারণকে আপনাদের রেডিও টেলিভিশন মিডিয়াতে বারে বারে বলতে হবে আপনি সতর্ক থাকেন। আপনার কি হঠাৎ প্রস্রাবে তীব্র গন্ধ হচ্ছে, প্রস্রাবে ফেনা হচ্ছে, আপনার ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, আপনার খাওয়া দাওয়ার অনিচ্ছা হচ্ছে, খেতে ইচ্ছা হয় না, শরীর ফুলছে, এই দিকে হলেই আপনি কনসাল্ট করুন। এবং এটাকে প্রস্রাবের একটা সহজ পরীক্ষা আছে। প্লাস দিতে হবে কি সরকারকে এই সব ডায়াগনোসিসের খরচ কমিয়ে দিতে হবে, মূল্য নির্ধারণ করে দিতে হবে। এক একটা জায়গায় এক এক রকমের টেস্টের দাম, এই সব জন্য সরকারের নিয়ন্ত্রণ ছাড়া কথা। ওষুধের দাম সরকার বেঁধে দিতে হবে, লাভ থাকবে। কিন্তু তারপরে যদি না হয়, যেমন আমি বললাম এরিথ্রোপয়েটিনের দাম 2000 টাকা, কোনো কারণ নেই। এটা 500-600 টাকার উপরে হলে, 500 টাকা হলে কোম্পানির 100 টাকা প্রফিট থাকতে পারে। আর কত লাভ করবেন? অতিরিক্ত লাভ তো এটা পাপ হয়ে যাবে, গুনাহ হবে। জি, ডায়ালিসিস সম্বন্ধে আমি একটু বলি। আরেকটি পদ্ধতি ডায়ালিসিস আমি বলেছিলাম পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ডায়ালিসিসটা যদি করে এটাকে আমরা বলি সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই ডায়ালিসিস তো রোগী নিচে ঘরে বসে বসেই করতে পারে। সমস্যা হচ্ছে কাউকে যদি 3 বার করে ডায়ালিসিস সেন্টারে আসতে হয়, সেই 3 বার 3 দিন উনি যারা চাকরি করেন ওনাকে 3 দিন ওনার কাজ নষ্ট করতে, এবং সেটা খুবই ডিফিকাল্ট একটা চাকরি মেনটেন করে যাওয়া 3 দিন অনুপস্থিত থেকে। তো সেই জন্যে আমরা বলি যে যাদের এই ধরনের কাজ আছে, যারা কাজ করেছেন তারা কিন্তু সিএপিডি করতে পারেন, যেটা উনি ওনার পেটে ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হবে, উনি কয়েকটা দিন হাসপাতালে থাকলে হবে, তারপরে উনি নিজেই বাসায় বসে বসে উনি ডায়ালিসিস করতে পারবেন। এবং এতে কিন্তু এবং তার দৈনন্দিন কাজকর্মের কোনো ব্যাঘাত ঘটবে না, এবং তাকে অনেক পথ পাড়ি দিয়ে কোনো ডায়ালিসিস সেন্টারে আসতে হচ্ছে না। কারণ আমাদের অনেক রোগী গ্রামের থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, দূর দূরান্তে থাকেন। ডায়ালিসিস সেন্টারগুলো দেখা যাচ্ছে শহরে, তাকে অনেক দূর পথ পাড়ি দিয়ে আসতে হয়, সেটা তার করতে হচ্ছে না। সুতরাং সিএপিডিটাও আমরা যদি আরো বেশি বাড়ছে না, তার একটা কারণ সিএপিডি ফ্লুইডের দাম, সিএপিডি ফ্লুইডের দাম অনেক বেশি, নাম্বার 1। আর দ্বিতীয় হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায়নি। ইনফেকশনের একটা আমাদের দেশে মানুষের হাইজিন, পার্সোনাল হাইজিনটা ইমপ্রুভ, কারণ সিএপিডি এর একটা প্রধান সমস্যা হচ্ছে ইনফেকশন। আমাদের সময় একটু শেষ হয়ে গেছে। জি, ধন্যবাদ স্যার আপনাদের। কিন্তু লাস্ট কথা বলুন, সিএপিডি এত ভালো জিনিস, এর রেট এই তো ফ্লুইডের দাম এত বেশি যে এটা করতে পারে না, ইনফেকশন হাতে নখ কাটে না। ওই একই কথা স্যার, আমাদের দাম কমাতে হবে, আমাদের সরকারি নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমাদের পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। এই ব্যাপারেও তো আমাদের সচেতনতা দরকার। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছিলাম কিডনি রোগ ও ডায়ালিসিস এই বিষয় নিয়ে। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বিধায় চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারান অনেকেই। তবে এই খরচ কমিয়ে চিকিৎসা সেবা দেওয়া শুরু করছে কিছু প্রতিষ্ঠান। এর ফলে কিডনি রোগীদের দুর্ভোগ অনেকটা হলেও লাঘব হবে। আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।